শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালার অষ্টম পর্ব। সোনালীকে আজকাল মনির ভয় লাগতে শুরু হয়েছে। মেয়েটার আচার আচরণ একটু অদ্ভুত ধরনের। এই তো সেদিনের কথা। সন্ধ্যা প্রায় 7টা সাড়ে 7টা। কলেজ অডিটোরিয়াম হল ছাত্রছাত্রীর উপস্থিতিতে গমগম করছে। হাতে একদম সময় নেই। আর কিছুদিন পরই কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলবেলার থেকেই উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ওথেলোর মহড়া চলছে। বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শান্তনু দত্ত হচ্ছেন নাটকের পরিচালক। তিনি প্রায় 40 মিনিট ধরে সুজাতাকে দিয়ে একই সংলাপ বারবার বলাচ্ছেন। সুজাতার সংলাপ বলা শেষ হলে প্রত্যেকবারই মাথা নেড়ে বলছেন, হচ্ছে না সুজাতা, হচ্ছে না। তুমি যেভাবে তোমার ডায়লগ বলছো তাতে আবেগের ঘাটতি আছে। চরিত্রের ভেতরে ঢুকতে হবে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি আর এখন সুজাতা নও, তুমি ডেসডিমোনা। তোমার পিতার ইচ্ছার বিরুদ্ধে যাকে ভালোবেসে তুমি বিয়ে করেছিলে, ভেনিসের সেই বীর সেনাপতি ওথেলো আজ তোমায় মিথ্যে সন্দেহ করছে। দেখি, আবার করো। শান্তনু বাবু ওরকমই। পারফেক্ট না হওয়া পর্যন্ত তিনি ছাড়বেন না। কিছু কিছু ছাত্রছাত্রী হলের পেছন দিকের চেয়ারগুলোয় বসে কানে আঙুল চাপা দিয়ে নিজের নিজের সংলাপ আওড়াচ্ছে। এমন সময় লাইট চলে যায়। ছেলেমেয়েরা যখন দেশলাই আর মোমবাতি খোঁজায় ব্যস্ত, তখন মনির পাশে দাঁড়িয়ে থাকা সোনালি হঠাৎ মনিকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করে। অতি দ্রুত ঘটে যাওয়া এই ঘটনায় হতভম্ব হয়ে চাপা স্বরে, কি করছো তুমি বলে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে মনি এক ছুটে হল থেকে বেরিয়ে যায়। গতকাল তোর কি হয়েছিল রে মনি? হঠাৎ দেখি তুই উধাও। সোনালীকে জিজ্ঞেস করায় সে বলল সে তোকে কলেজের বাইরের দিকে যেতে দেখেছে। আমরা সবাই তোর জন্য ওয়েট করছিলাম। শান্তনু স্যার তো তোর উপর বেজায় চটে গেছেন। কাউকে কিছু না বলে তুই কেন চলে আসলি? চন্দনের এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মনি কিছুক্ষণ দম ধরে বসে থাকে। তারপর গত সন্ধ্যার ঘটনাটা খুলে বলে। মনির কথা শুনে নুমান প্রায় লাফিয়ে ওঠে। একেই বলে নসিব। আচ্ছা, আল্লাহ তাআলা তো জানেন তার কোন বান্দা কীরকম। এই রকম মেহেরবানি তিনি আমার উপর করেন না কেন? এই ধরনের একটা ঘটনা যদি তোর মতো উল্লুকের সাথে না ঘটে আমার সাথে ঘটত, আহা, ভেবেই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তুই থামবি নুমান? বলে চন্দন মনিকে উদ্দেশ্য করে বলে, দেখ, আমি তোকে আগেও বলেছিলাম, কেন জানি না আমার মনে হয় সোনালী মেয়েটা দেখতে যতটা সহজ, আসলে সে ততটা সহজ নয়। এর মধ্যে গত পরশুদিন ওর বিষয়ে একটা কথা শুনলাম, তোকে বলবো ভেবেও ভুলে গিয়েছিলাম। সুজিত বলছিল সোনালীর আগের প্রেমিক ওর সাথে সম্পর্ক শেষ করতে চাওয়ায় সোনালী বেশ কিছুদিন পর্যন্ত পাগল সেজে থাকে। প্রথম প্রথম ছেলেটাও ঘাবড়ে গিয়েছিল। পরে যখন সবাই সোনালীর বুজরুগি ধরে ফেলে, তখন ছেলেটা ওর সাথে অনেক ঝগড়াঝাটি করে ওর জীবন থেকে চলে যায়। চন্দনের কথা শুনে মনি চোখ কপালে তুলে বলে, বলছিস কি? এটা তো আমি জানতাম না। সোনালীর প্রাক্তন প্রেমিকের কথা ও আমায় বলেছিল। ইনফ্যাক্ট ও যখন আমার কাছে এসে খুব কান্নাকাটি করত, মন খারাপ করে থাকতো, তখন ওর জন্য আমার মায়া হয়। আর তারপরই তো আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সোনালীকে আমি পছন্দ করি ঠিকই, কিন্তু ওর ধরন ধারণ আমারও একটু কেমন লেগেছে। রাত বেরাতে আমার বাড়িতে ফোন করে, অন্য কেউ ফোন তুললেই ঠিকমতো কথা বলে না। এই তো গত রবিবারের কথা, কাকু ফোনটা রিসিভ করেছিলেন। তোরা ভাবতে পারিস, কাকু নিজের নাম বলা সত্ত্বেও ও কাকুর সাথে কোনো রকম কথাবার্তা না বলে সরাসরি আমায় ডেকে দিতে বলে। কাকুকে কে চেনে না বলতো? কাকুর মতো এত বড় একজন বৈজ্ঞানিকের সাথে কথা বলার জন্য মানুষ অপেক্ষা করে বসে থাকে, আর সে কিনা ফোনটা আমাকে দেওয়ার সময় কাকু মুচকি মুচকি হাসছিলেন। আমার যে কী লজ্জা লাগছিল, তারপরও আমি ওকে কিচ্ছু বলিনি।
কিন্তু এখন তোর কথা শুনে তো আমার রীতিমতো ভয় লাগছে। সত্যি মিথ্যে জানি না, তবে এ কথা নিশ্চিত, সোনালির মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। ও হ্যাঁ, তুই তো নিশ্চয় শুনেছিস ওর বাড়ির লোকজনেরা ওর জন্য ছেলে দেখছে, ভালো ছেলে পেলেই ওর বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, আমি জানি। এই নিয়েও তো সে আমার কাছে কান্নাকাটি করছিল। এ বিষয়ে যে আমার কি বলা উচিত ঠিক বুঝতে পারছি না। চন্দন মনির কাঁধে হাত রেখে বলে, আমি বলবো, তুই যদি ওকে নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে না থাকিস তাহলে কেটে পড়। বিষণ্ণ মুখে মনি বলে, তাই না হয় করলাম, কিন্তু এই মুহূর্তে অন্য একটা বিষয় আমায় বড় ভাবাচ্ছে। এরকমটাও তো হওয়া ঠিক নয়। কোন বিষয়? মনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার মনে হয় আমি এখনো রূপসাকে ভুলতে পারিনি। মাঝে মধ্যেই ওর কথা মনে পড়ে, কিন্তু গতকাল সোনালি ওরকম করার পর আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমার চোখের সামনে বারবার রূপসার মুখটা ভেসে উঠছিল। কাল সারা রাত ওকে স্বপ্ন দেখি। এই রকম কেন হচ্ছে তোরা বলতে পারিস? মনির প্রশ্নের উত্তর আসে নুমানের দিক থেকে। কারণ তুই এখনো রূপসাকেই ভালোবাসিস। তোরা আমাকে নিয়ে যতই হাসাহাসি করিস না কেন, শাহরুখ খান কি কসম, প্রেম, ইশক, মোহাব্বত, এই বিষয়গুলো আমি তোদের থেকে বেশি ভালো বুঝি। তুই একটু ভেবে দেখ মনি, তোর কাছে এসে যে কেউ দুফোঁটা চোখের জল ফেললেই তোর মন গলে যায়। তাই সোনালির কষ্ট দেখে তোর ওর জন্য মায়া হয়। তুই সোনালিকে নিয়ে ক্যান্টিনে বসে চা খেতে পারিস, ওর সাথে অনুষ্ঠান করতে পারিস, ওর জন্য দু একটা কবিতাও লিখে নিতে পারিস, কিন্তু তুই সোনালিকে মন থেকে ভালোবাসতে পারিসনি। তোর মনের মধ্যে এখনও রূপসাই রয়ে গেছে। আর না হলে গতকাল সোনালির করা কাজটায় তোর মনে একটা ভালো লাগা তৈরি হতো। তুই এখানে এভাবে মুখ গোমড়া করে বসে থাকতিস না। নিজের ঘরের জানালার বাইরের দিকে তাকিয়ে মনি আপন মনে বলে, যতই ভালোবাসি না কেন আমি আর কোনোদিনই রূপসার কাছে ফিরে যেতে পারবো না। মনির এক আত্মীয়ার ছোট বোন রূপসা চক্রবর্তী হচ্ছে মনির প্রথম প্রেমিকা। রূপসাদের পরিবারের সাথে মনিদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক। বয়সে রূপসা আর মনি প্রায় এক সমান। বলতে গেলে দুজনে একসঙ্গেই বেড়ে ওঠে। মনিদের শহর থেকে রূপসাদের শহরে ট্রেনে করে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। স্কুলের অনেক গরমের ছুটি কিংবা শীতের বন্ধ রূপসা আর মনি একসঙ্গে কাটায়। ছেলেবেলায় ঘর ঘর খেলার সময় রূপসাই হতো মনির ঘরণী। দুজনে লুডো খেলতে বসলে মনি সবসময় জেনে বুঝে হেরে যেত। রূপসা যখন তার 2 বেনি দুলিয়ে আমি জিতেছি, আমি জিতেছি বলে হাততালি বাজাতো, তখন মনির চোখে জল চলে আসতো। রূপসা বলতো, ছি মনি, খেলায় হেরে গেলে বুঝি কাঁদতে হয়? ছোট্ট রূপসা বুঝতেই পারত না এ অশ্রুধারা বেদনার নয়, আনন্দের। মনিও কি বুঝতে পারে? শৈশবের গণ্ডি পেরিয়ে কৈশোরে পা রাখা মাত্রই বসন্তের বাতাস গায়ে লাগলে মন কেন উদাসীন হয়? কেনই বা মন তখন বারবার রূপসার কাছে ছুটে যাওয়ার জন্য উতলা হয়ে ওঠে? মনি এও কি বুঝতে পারে ব্যথা কখন সুখকর হয়? মনি তখন ক্লাস 12-এর স্টুডেন্ট, আর রূপসা পড়ে ক্লাস 11-এ। কোনো এক বিয়েতে মনিদের পরিবার আর রূপসাদের পরিবার একসাথে বরযাত্রী হয়ে যায়। বিয়েবাড়ির ঢালাই বিছানায় অনেক মানুষের একসঙ্গে শোবার ব্যবস্থা। সে রাতে রূপসা আর মনি পাশাপাশি শুয়েছিল। রূপসার কুম্ভকর্ণের নিদ্রা। বিছানায় পড়লেই সে মরার মতো ঘুমোয়। রূপসাকে ঘুমিয়ে পড়তে দেখে মনির একটু রাগ হয়। রূপসাটা জানি কেমন, বলল সারা রাত গল্প করবে আর এর মধ্যেই ঘুমিয়ে পড়ল। না, একদিকে ভালোই হয়েছে, ও ঘুমুক আর আমি ওকে সারা রাত দেখব, ও টেরই পাবে না। মনি খুঁটিয়ে খুঁটিয়ে রূপসাকে দেখতে থাকে। কেউ একজন উঠে হঠাৎ ঘরের বাতিটা নিভিয়ে দেওয়ায় আবার মনির মন খারাপ হয়ে যায়। সকাল হলেই রূপসা তার বাড়ি চলে যাবে, আবার কবে দেখা হবে কে জানে। রূপসা সবেমাত্র নখ লম্বা করা শিখেছে।
সেই রাতের স্মৃতিকে ধরে রাখার জন্য মণি রূপসার একটা আঙুলের নখ দিয়ে তার নিজের হাতের একটা নির্দিষ্ট জায়গা ঘষতে ঘষতে রক্তাক্ত করে ফেলে। হাতের ক্ষতটা মণি অনেক দিন পর্যন্ত শুকোতে দেয়নি। সেই ক্ষতের জ্বলুনি, ক্ষতের ব্যথা মণির খুব ভালো লাগত। মণির কাছে সাদামাটা চেহারার রূপসা নামের মেয়েটা অপরূপা। তার মনে হয় রূপসার মতো রূপবতী মেয়ে এই পৃথিবীতে আর দুটি নেই। ওর চোখ দুটো যেন গভীর সমুদ্র। সেই সমুদ্র তটে বসে রচনা করা যায় সহস্রাধিক কবিতা। রবি ঠাকুরকে আশ্রয় করে মণি রূপসাকে তার প্রথম প্রেমপত্র লেখে। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। সেই প্রেমপত্র পেয়ে রূপসা খুব রেগে যায়। চোখ মুখ শক্ত করে সে বলে, দেখ মণি, আমরা ছোটবেলার বন্ধু, তোকে নিয়ে আমি এসব কিছু ভাবিনি। এছাড়াও এখন আমাদের পড়াশোনা করার বয়স। আমাদের বড়রা যদি জানতে পারে আমরা প্রেম করে বেড়াচ্ছি তাহলে। রূপসার কথা শেষ হওয়ার আগেই মণি বলে ওঠে, আমি কাউকে ভয় পাই না। তুই ভয় না পেলেও আমি পাই। আমি এমন কোনো কাজ করব না যাতে আমার মা বাবা দাদা দিদিরা দুঃখ পায়। কেন কেউ দুঃখ পাবে? সবাই জানে আমরা বন্ধু। আমাদেরকে কেউ কখনো কিচ্ছু বলেনি। তখন বলেনি কারণ তখন আমরা ছোট ছিলাম। এখন আমরা বড় হয়েছি। এখন আর আমাদের এভাবে মেলামেশা করা ঠিক নয়। এ আবার কেমন কথা? বড় হয়েছি বলে একে অপরকে ভালোবাসতে পারবো না? আমি তোকে ভালোবাসি না। মিথ্যে কথা। তুইও আমায় ভালোবাসিস, শুধু বলতে পারছিস না। তোর সাথে তর্ক করে লাভ নেই। তুই আর আমার সাথে কোনোদিনও কথা বলবি না। এমনটা করিস না রূপসা। তুই জানিস তোর সাথে কথা না বলে আমি থাকতে পারবো না। চেষ্টা করলে ঠিক পারবি। আমার দেরি হচ্ছে, আমার টিউশন যেতে হবে। বলে হাতে বই খাতা নিয়ে রূপসা ঘর থেকে বেরিয়ে যায়। সেদিন নিজের বাড়ি ফিরে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে মণি সারা রাত কাঁদে। খুব ভোরে উঠে সে চলে যায় তার আমগাছ বন্ধুর কাছে। তুমি তো জানো রূপসাকে আমি কত ভালোবাসি। ছোটবেলায় তোমাকেই তো সবচেয়ে প্রথম ওর ছবি দেখিয়ে বলেছিলাম বড় হলে আমি ওকেই বিয়ে করব। মনে আছে? তোমার এই যে এই ডালটায় দাদু একটা দোলনা বানিয়ে দিয়েছিল, তুমি দেখেছ? সেই দোলনায় আমি কাউকে বসতে দেইনি। তোমার ছায়ায় বসে আমরা দুজন কত গল্প করেছি। ও কাঁচা আম খেতে ভালোবাসে বলে প্রত্যেক বছর তোমার গায়ে ধরা আম আমি সবচেয়ে প্রথম ওর জন্যই নিয়ে যাই। আর মনে আছে একবার কাঁচা লঙ্কা, তেল, নুন দিয়ে সেই আমের ভর্তা বানিয়ে রূপসা তার হাতটা আমার চোখে লাগিয়ে দিয়েছিল? আমার চোখ কত জ্বলেছিল, কিন্তু সবাই ওকে বকবে ভেবে আমি কাউকে কিচ্ছু বলিনি। পরে রূপসাই তো অনেক দেরি পর্যন্ত আমার চোখে ফুঁ দিয়ে দেয়। ও এত সব কিছু কী করে ভুলে গেল? এখন বলছে আমার সাথে আর কোনো দিন কথা বলবে না। আমি কিচ্ছু জানি না, তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। বলে গাছটাকে জড়িয়ে ধরে মণি হাউমাউ করে কাঁদতে থাকে। ভোরের ফিনফিনে বাতাসে যখন গাছের পাতা নড়ে তখন মণি চোখ মুছতে মুছতে বলে, বুঝেছি, তুমি বলছো রূপসা আমার কাছে ফিরে আসবে। ওকে আসতেই হবে, তাই না? তারপর থেকে প্রত্যেক সপ্তাহে ২-১ দিনের জন্য মণি রূপসাদের বাড়ি যেতে আরম্ভ করে। রূপসা তার সাইকেল নিয়ে স্কুলের জন্য বেরোনোর আগেই মণি বেরিয়ে পড়ে। কখনো জোরে জোরে হেঁটে, কখনো আবার দৌড়ে সে রূপসার পেছন পেছন তার স্কুল পর্যন্ত যায়। সারাদিন স্কুলের আশেপাশেই ঘোরাফেরা করে। স্কুল ছুটি হলে আবার একইভাবে রূপসার পেছন পেছন বাড়ি ফিরে। একদিন স্কুল যাওয়ার সময় রূপসা সাইকেল থামিয়ে মণিকে জিজ্ঞেস করে, তুই আমায় বিরক্ত করছিস কেন? মণি খুব সহজ ভঙ্গিতে বলে, কই, আমি তো কিছু করছি না।
তুই যদি কিছু নাই করে থাকিস তাহলে আমার পেছন পেছন আসিস কেন? আমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকিস কেন? এই রাস্তাটা, তোর স্কুলটা কি তোর ব্যক্তিগত সম্পত্তি? রাস্তার উপর কত লোকজন হাঁটাচলা করছে। তোর স্কুলের সামনেও অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। কই, সাহস থাকলে তাদেরকে গিয়ে বল, আমার যেদিক দিয়ে খুশি আমি সেদিক দিয়ে হাঁটব, যেখানে খুশি সেখানে দাঁড়াবো। তুই বলার কে? বেশি চালাকি করিস না মনি, আমি খুব ভালো করেই জানি তুই আমাকে দেখতে আসিস। বেশ, হ্যাঁ, আমি তোকেই দেখতে আসি। তুই আমাকে তোর সাথে কথা বলতে বারণ করেছিলি, তোকে দেখতে তো বারণ করিসনি। মাঝ রাস্তায় দাঁড়িয়ে কতক্ষণ ঝগড়া করা যায়? মনির দিকে একবার কঠিন চোখে তাকিয়ে ক্রিং ক্রিং শব্দে সাইকেলের ঘণ্টা বাজিয়ে রূপসা স্কুলের দিকে রওনা দেয়। মুখে তর্ক করলেও রূপসার তাকে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা মনিকে খুব কষ্ট দেয়। তবু একদিন না একদিন রূপসা ঠিক বুঝতে পারবে ভেবে সে হাল ছাড়ে না। রূপসার পরিবারের লোকজনেরা মনিকে খুব স্নেহ করে, তাই ইদানিং মনি এ বাড়িতে ঘন ঘন আসছে দেখেও কেউ কিছু বলে না। একদিন স্কুল থেকে আসার পথে রূপসার সাইকেল নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ চেষ্টা করার পর হতাশ হয়ে রূপসা যখন এদিক ওদিক তাকাতে থাকে তখন মনি এগিয়ে এসে বলে, তুই সর, আমি দেখছি। কোনো রকম বাক্য ব্যয় না করে রূপসা রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ায়। সাইকেলটা নষ্ট হওয়ায় মনি খুশি হয়েছে। এখন যদি রূপসা তার সাথে একটু কথা বলে, আর কথা নাই বা বলুক, সাইকেল সারানোর ফাঁকে ফাঁকে দু চোখ ভরে রূপসাকে দেখে নেওয়া যাবে। এছাড়াও এটা রূপসার সাইকেল, এই সাইকেলে রূপসার গায়ের গন্ধ আছে, তার স্পর্শ আছে। এই সাইকেলটা ছুঁয়ে থাকার মধ্যেও আনন্দ। মনি মনে মনে ঠিক করে সাইকেলটা সারাতে সে সময় লাগাবে। দুপুরবেলার পর থেকেই ঝাঁঝালো রোদ নিভে গিয়ে আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু হয়েছে। ধীরে ধীরে মেঘের গর্জন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। রাস্তায় লোকজনের হাঁটার গতিও যেন একটু বেড়েছে। মনি রূপসাকে উদ্দেশ্য করে বলে, খুব জোরে বৃষ্টি আসছে, তুই বাড়ি চলে যা, আমি সাইকেলটা ঠিক করে নিয়ে আসছি। বৃষ্টি আসলে তো তুইও ভিজে যাবি। আমার কথা ভাবতে হবে না, তুই এখন যা বলছি। বলে একটা রিকশা ডেকে মনি রূপসাকে বাড়ি পাঠিয়ে দেয়। একটু পরই আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি নামে। সন্ধ্যের পর বৃষ্টি থামলে কাক ভেজা হয়ে মনি সাইকেল নিয়ে বাড়ি ফিরে। সেদিন মনির রূপসার উপর খুব অভিমান হয়। এত কষ্ট করে সাইকেলটা সারানোর পরও রূপসা একটাও কথা বলল না। অভিমান বশতই রূপসার মা বাবা রাতে থেকে যাওয়ার জন্য অনেক বলা সত্ত্বেও মনি রাতের ট্রেনেই নিজের বাড়ি ফিরে যায়। তাহলে কি মনে হচ্ছে বন্ধুরা, অভিমানের কারণে এই প্রেম কাহিনীর কি এখানেই ইতি হবে, নাকি অভিমান প্রেমের কাছে পরাজয় স্বীকার করবে? বলবো তবে আগামী পর্বে। ততক্ষণ নিশ্চয়ই পাশে আছেন। আজকের মতো উঠি, খুব ভালো থাকবেন, টাটা।